Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, আমরা কিছুক্ষণ আগেই একটা লেকচার আপলোড করেছি। আমি একসঙ্গে দুটো লেকচার আপলোড করছি। একটা হচ্ছে লেকচার নাম্বার 20 ছিল। তো লেকচার নাম্বার 20তে আমি এই পুরো বিষয়গুলো আলোচনা করব তোমাদের বলেছিলাম, ঠিক? কিন্তু এই পর্যন্ত আলোচনা করতে করতে দেখলাম লেকচারটি অনেক বড় হয়ে যাচ্ছে এবং আমার ঠান্ডা লাগার কারণে কাশি হচ্ছিল, কথা বলতে পারছিলাম না। তাই এখানে লেকচারটিকে এন্ড করতে হয়েছিল, অর্থাৎ লেকচার নাম্বার 20কে এখানে শেষ করতে হয়েছিল। তো আলাদা লেকচার নাম্বার 20A বলে নতুন আরেকটি লেকচার আমি করে দিচ্ছি, যেখানে এই তিনটি রাজবংশ অর্থাৎ যাদব, কদম্ব আর কাকতীয় রাজবংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর এই ভিডিওর সাথে সাথে তোমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি যেটা, সেটা কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা মোটামুটি 20-21টি লেকচারের মাধ্যমে পুরো প্রাচীন ভারতের ইতিহাসকে কমপ্লিট করেছি, ওকে? এবং আমি যেভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি সেখান থেকে দাঁড়িয়ে WBCS যেহেতু MCQ বেসড একটা এক্সামিনেশন, সেখান থেকে তো হেল্প মিলবেই। তৎসহ যদি কারো হিস্ট্রি সাবজেক্টটি যদি কারো অপশনাল হিসাবে থেকে থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু সে বিশেষভাবে সুযোগ পাবে তাদের আনসারগুলোকে তৈরি করার জন্যে, কারণ পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন আমার এই লেকচারগুলোতে দেওয়া হচ্ছে, তোমরা জানো, ঠিক? তাহলে আগের লেকচারের সঙ্গেই এই লেকচারটি যেহেতু কানেক্টেড, তাহলে এই আগের লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 20 এবং লেকচার নাম্বার 20A এই দুটো লেকচারের একই PDF হবে, যেটা আমি লেকচার নাম্বার 20তেও দিয়ে রাখছি এবং এই লেকচারের শেষেও আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, ওকে? আর ইউ গেটিং? সো PDF তোমরা এটার থেকেও ডাউনলোড করে নিতে পারো, আবার এটা থেকে করে নিতে পারো, একই PDF থাকবে, কমপ্লিট PDFটা থাকবে এখানে, ওকে? তাহলে আমরা কিভাবে পোস্ট গুপ্তা এরাকে বা পোস্ট গুপ্তা পিরিয়ডকে কিভাবে আমরা তিনটে সেকশনে ভাগ করে দেখছিলাম। আমাদের সাউথ ইন্ডিয়ার পার্ট 1-এ আমরা এই তিনটি রাজবংশকে দেখেছি। পার্ট 2-তে এই তিনটি রাজবংশ আমাদের 20 নম্বর লেকচারে হয়েছে। আজকে 20 A-তে এই তিনটি রাজবংশ সম্পর্কে আলোচনা হবে, ওকে? যেহেতু ঠান্ডা লেগেছে, একটু কাশি হতে পারে, সো এটাকে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ওকে? চলো শুরু করি। সবার প্রথমে দেখো যাদব ডাইনেস্টি, ঠিক আছে? এই যাদব ডাইনেস্টির টেরিটরি যদি তোমরা দেখো, তাহলে দেখবে যেটা এই যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের কিছুটা, কর্ণাটকের কিছুটা অঞ্চল জুড়ে এই দেখো যাদব ফ্যামিলি। আর ইউ গেটিং? তো এই হচ্ছে যাদব ফ্যামিলি। এই যে আমাদের এই লেকচারের মধ্যেই থাকবে যেটা কাকতীয় ডাইনেস্টি, এটা সেই কাকতীয় ডাইনেস্টি। আর আমাদের থাকবে কদম্ব ডাইনেস্টি, এই সেই কদম্ব ডাইনেস্টি। অর্থাৎ এই একটা ম্যাপের মাধ্যমে আমি তোমাদেরকে তিনটি রাজবংশের যে টেরিটরি ছিল, যে সীমানা, সেটা দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে কিন্তু আমি আর এই ছবিগুলো দিব না, অন্যান্য বংশ যখন আসবে তখন। চলো তাহলে যাদবদের সম্পর্কে আমরা পড়ি। মূলত যাদবরা হচ্ছে এই মহারাষ্ট্র এবং কর্ণাটকা বেসড একটি এম্পায়ার। সো যাদবদের অরিজিন সম্পর্কে কি বলা হচ্ছে না, যাদবদের বলা হচ্ছে যে তারা চালুক্য রাজবংশের থেকেই তাদের অরিজিনটা হচ্ছে। দেখো দক্ষিণ ভারতে চালুক্যরা কিন্তু আমরা দেখেছি চালুক্যদের যে সাম্রাজ্য, সেটা কয়েকটা ভাগে বিভক্ত ছিল, ওয়েস্টার্ন, ইস্টার্ন, সাউদার্ন। তো সেইভাবে ভাগ হওয়ার কারণে এই চালুক্যদের একটা বিশেষ সময়কাল ধরে তাদের রাজ্য শাসন চলেছে ভারতবর্ষে, এবং সেই সুযোগ নিয়ে চালুক্যদের বিভিন্ন সামন্তরা ছিল, যারা চালুক্যদের আমলে জমিদারি মতন আর কি, যে ছোট ছোট রাজা, তারা কিন্তু পরবর্তী সময় ইন্ডিপেন্ডেন্ট হয়েছে এবং তারপর তারা নিজেদের স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেছে। তো তেমনি একটি রাজবংশ হচ্ছে যাদব ডাইনেস্টি। আরও একটা কথা শোনো, আমাদের এই যে যাদব ডাইনেস্টি, কাকাতীয় ডাইনেস্টি এবং কদম্ব ডাইনেস্টি আজকে পড়ার শেষে আমাদের কিন্তু অ্যানসিয়েন্ট ইন্ডিয়া খতম হয়ে যাবে। অর্থাৎ আগামী যে লেকচারগুলো আসতে থাকবে সেটা মেডিভেল ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে যে ইসলামের প্রবেশ, সেই ইসলামী সুলতানি যুগের ইতিহাস কিন্তু আমরা দেখতে পাবো। এবং আমরা দেখব এই যাদব ডাইনেস্টি হোক বা কাকাতিয়া হোক বা কদম্ব হোক, এই সমস্ত ডাইনেস্টিগুলোর যে শেষ পরিণতি, সেই শেষ পরিণতি কিন্তু সুলতানদের হাত ধরেই হচ্ছে, ওকে? চলো তাহলে দ্য ইয়াদভাস অফ দেবগিরি were the descendants of the feudatory nobles of the western Chalukyan empire। অর্থাৎ যেটাকে আমরা চালুক্যস অফ কল্যাণীর চালুক্য যাদের বলতাম, সেই ওয়েস্টার্ন চালুক্যদেরই ফিউডেটরি ছিল এরা, সামন্ত রাজা ছিল এই যাদবেরা। The most important territory which they had under them was between Devagiri and Nasik।
দেবগিরি এবং নাসিকের মধ্যবর্তী যে অঞ্চল, যেটা কিনা বর্তমানে যে দৌলতাবাদ, সেই জায়গাটা কিন্তু তাদের শাসন ছিল, এবং যেটা অ্যাজ নোন অ্যাজ সিভানা অথবা সিউনা, সিভানা অথবা সিউনা, যেটা বর্তমান নামে পরিচিত সিভানা সিউনা। দো দে হ্যাড ইনফ্লুয়েন্স ইন মডার্ন মহারাষ্ট্র, নর্দার্ন কর্ণাটকা অ্যান্ড পার্টস অফ সাউদার্ন মধ্যপ্রদেশ অলসো, ঠিক আছে না। দে আর নোন অ্যাজ ফাউন্ডার্স অফ মারাঠি কালচার। তাহলে যদি বলা হয় যে মারাঠা কালচারের স্রষ্টা কারা, না এই যাদবেরাই কিন্তু মারাঠা সভ্যতার বা মারাঠা সংস্কৃতির স্রষ্টা বা প্রতিষ্ঠাতা। ওকে, the name Sivan has been used for them in the Hoysala and Kaktiya inscriptions. যখন আমরা হইসালা এবং কাকতিয়াদের যে ইনস্ক্রিপশনসগুলো রয়েছে, লিপিগুলো রয়েছে, সেগুলো যখন আমরা দেখি, সেখানে আমরা দেখতে পারবো যে সিওয়ানের নাম ব্যবহার করছে যাদবদের জন্যে। ওকে, and seems to be probably derived from the name Sivana Chandra, ঠিক আছে না। Sivana Chandra, second ruler of this dynasty, এই যাদব ডাইনাস্টির যে সেকেন্ড রুলার যিনি সিওয়ানা চন্দ্র, তার নাম অনুসারে জায়গাটির নাম সিওয়ানা হচ্ছে, এবং এই সিওয়ানার উল্লেখ আমরা কাকাতিয়া এবং হইসালাদের ইনস্ক্রিপশনে দেখতে পাচ্ছি। দিস ডাইনাস্টি ওয়াজ ফাউন্ডেড বাই দৃঢ় প্রহার, ঠিক আছে না, দৃঢ় প্রহার। His son Sivan Chandra ruled an area of present Khandesh which is known as Sivandesh. Sivandesh অথবা খানদেশ, এটা ছিল তাদের শাসনকৃত অঞ্চলের নাম। এবার আমরা দেখে নিই যে এই রাজবংশের যিনি বিখ্যাত যে সমস্ত শাসকেরা এসছেন তাদের সম্পর্কে কিছু কথা। যেমন প্রথমেই দেখতে পাচ্ছ ভিল্লামা, এই যাদব ফ্যামিলির যারা গুরুত্বপূর্ণ শাসকদের মধ্যে একজন ছিলেন ভিল্লামা। ভিল্লামার শাসনকাল ছিল 1173 এডি থেকে 1191 এডি পর্যন্ত। The first of Yadavas in this line to achieve importance was Villama, অর্থাৎ এই যাদব ডাইনাস্টির যিনি প্রথমবারের জন্যে কর্তৃত্বপূর্ণ রাজত্ব যিনি করেছিলেন তার নাম হচ্ছে ভিল্লামা অথবা ভিল্লামা দ্য ফিফথ, অর্থাৎ পঞ্চম ভিল্লামা বা ভিল্লামা। হু এস্টাবলিশড দ্য সভরেন সিওয়ান কিংডম, তিনি সার্বভৌম সিওয়ান রাজবংশ তৈরি করেছিলেন। অ্যান্ড ফাউন্ডেড দেবগিরি, এবং দেবগিরি নগরের পত্তন করেছিলেন 1187 খ্রিস্টাব্দে। হিজ টেরিটরি ওয়াজ বর্ডার্ড বাই পারমার্স ইন দ্য নর্থ, উত্তর দিকে এদের সীমানা ছিল পারমারদের দেশ পর্যন্ত, পূর্বে ছিল কাকাতিয়ারদের দেশ পর্যন্ত, দক্ষিণে ছিল হইসালাদের দেশ পর্যন্ত, এবং পশ্চিমে ছিল সোলাঙ্কিদের দেশ পর্যন্ত। The mighty Devagiri fort which was 184 meters was captured by Alauddin Khilji in 1294, অর্থাৎ দেবগিরির যে দুর্গ যেটা 184 মিটার লম্বা ছিল, সেইটাকে কিন্তু আলাউদ্দিন খলজি 1294 খ্রিস্টাব্দে ক্যাপচার করে নিচ্ছেন। and was later plundered by মালিক কাফুর again, এবং পরবর্তী সময় মালিক কাফুর যে সেনাপতি ছিলেন, তিনি সেই সেনাপতি মালিক কাফুর কিন্তু দেখা যাচ্ছে যে 1307, 1310 এবং 1318 সালে পর এই দেবগিরি ফোর্টকে তিনি আক্রমণ করছেন এবং সেখান থেকে অনেক লুণ্ঠন করছেন, ঠিক আছে না। ভিল্লামা ওয়াজ কিল্ড ইন আ ব্যাটল উইথ আ হইসালা চিফ ইন 1191, অর্থাৎ 1191 সালে হইসালাদের সঙ্গে কোনো এক যুদ্ধে ভিল্লামার প্রাণপাত হয়েছিল, অর্থাৎ তিনি মারা গেছিলেন। ওকে, দ্য সেকেন্ড গ্রেট রুলার অফ দিস ডাইনাস্টি ওয়াজ সিংহানা দ্য সেকেন্ড, অর্থাৎ এই বংশের, এই যাদব রাজবংশের যিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ শাসক ছিলেন তিনি ছিলেন দ্বিতীয় সিংহানা। চলো দেখা যাক তার সম্পর্কে। দ্বিতীয় সিংহানার শাসনকালের কথা যদি আমরা বলি তাহলে দেখব যে 1200 এডি থেকে 1246 এডি পর্যন্ত তিনি সিংহাসন চালাচ্ছেন। তো সিংহানা দ্য সেকেন্ড ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলার অফ দ্য ইয়াদওয়াস ডাইনাস্টি, ঠিক আছে। ইয়াদওয়া ডাইনাস্টির যিনি গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন তিনি সিংহানা সেকেন্ড। He carried out several conquests and expanded the kingdom from the banks of Narmada to Tungabhadra. তিনি নর্মদা নদী থেকে তুঙ্গভদ্রা নদী পর্যন্ত তার সাম্রাজ্যের সীমানা তৈরি করে ফেলেছিলেন। He invaded Gujarat and other countries and made Yadava's kingdom matching in extent.
দ্য রিমস অফ দ্য চালুক্যাস অ্যান্ড রাষ্ট্রকূটস, অর্থাৎ তিনি তার এই যাদবা সাম্রাজ্যকে গুজরাট সহ বিভিন্ন দেশকে জয় করেছিলেন এবং তার এই জয়কে খানিকটা চালুক্য এবং রাষ্ট্রকূটদের সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ সাম্রাজ্যবাদের পরিপ্রেক্ষিতে। সিংহানা সেকেন্ড ওয়াজ আ গ্রেট প্যাট্রন অফ ফাইন আর্টস অ্যান্ড লিটারেচার। সারঙ্গদেব, দেখো সারঙ্গদেব যিনি হলেন দ্য গ্রেট অথর অফ সঙ্গীত রত্নাকর, সঙ্গীত রত্নাকরের লেখক সারঙ্গদেব। এই সারঙ্গদেব ওয়াজ অ্যান অ্যাকাউন্ট্যান্ট ইন দ্য কোর্ট অফ সিংহানা সেকেন্ড। সিংহানা সেকেন্ডের রাজসভায় এই সারঙ্গদেব ছিলেন। সারঙ্গদেব একটি সঙ্গীতের ওপরে, অর্থাৎ ক্লাসিক্যাল ইন্ডিয়ান মিউজিক, সেই ক্লাসিক্যাল ইন্ডিয়ান মিউজিকের ওপরে একটি গ্রন্থ রচনা করেছিলেন যেটার নাম হচ্ছে সঙ্গীত রত্নাকর, ঠিক আছে না? তাহলে হিজ ওয়ার্ক সঙ্গীত রত্নাকর ইজ কনসিডার্ড টু বি দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কস অন হিন্দুস্তানি অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসিক্যাল মিউজিক, ঠিক আছে না? তাহলে হিন্দুস্তানি মিউজিক বা ক্লাসিক্যাল মিউজিকের ওপরে এই সারঙ্গদেবের যে রচিত গ্রন্থ সেটা হচ্ছে সঙ্গীত রত্নাকর, এবং এই সারঙ্গদেব কিন্তু সিংহানা সেকেন্ডের রাজসভা অলঙ্কার করছেন। ওকে, চলো এবার আমরা দেখে নিই এই বংশের আরেকজন গুরুত্বপূর্ণ শাসক, দ্যাট ইজ রাজা রামচন্দ্র, ঠিক আছে না? রাজা রামচন্দ্র এখানে গুলিয়ে ফেললে হবে না, ভগবান রামচন্দ্রের কথা এখানে বলা হয়নি, এখানে রাজা রামচন্দ্র মানে যাদব বংশের রাজা রামচন্দ্র। The Yadavas of Devagiri, akin to the Hoysalas, were destroyed by the Muslim invaders. Raja Ramchandra was the last sovereign Hindu ruler of the Deccan. এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমরা যদি বলি যে দাক্ষিণাত্যের সর্বশেষ সার্বভৌম হিন্দু রাজার নাম কি, না দাক্ষিণাত্যের সর্বশেষ হিন্দু রাজার নাম হচ্ছে রাজা রামচন্দ্র, এবং তিনি ছিলেন এই যাদব বংশের রাজা। When Alauddin Khilji, Sultan of Delhi, crossed the Narmada River, the northern frontier of Yadavas in 1294, the Yadava ruler Raja Ramchandra was obliged to surrender and was ransomed his life by a large treasure that include 600 mounds of pearls, 2 mounds of diamonds, rubies, emeralds and sapphires. অর্থাৎ 1294 সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি যখন নর্মদা নদী পার করে যখন এই যাদব সাম্রাজ্যকে যখন আক্রমণ করছেন, তখন রাজা রামচন্দ্র তার আলাউদ্দিন খিলজির কাছে আত্মসমর্পণ করছেন এবং তিনি তার জীবনের পরিবর্তে, অর্থাৎ প্রাণ ভিক্ষার পরিবর্তে আলাউদ্দিন খিলজিকে তিনি 600 মাউন্ট পার্ল দিচ্ছেন, 2 মাউন্ট ডায়মন্ডস, রুবিজ, মানে এই যে মূল্যবান রত্ন, সেগুলো তিনি তাকে ভেট বা উপহার হিসাবে দিচ্ছেন। এখানে বলে রাখা দরকার যে 1 মাউন্ড মানে 40 কিলোগ্রাম, অর্থাৎ 40 কেজি ইকুয়াল টু 1 মাউন্ড। আর ইউ গেটিং? ব্যাস, এবার চলে এসো তারপরের পয়েন্ট। দ্য সুলতানস ইনক্লুশনস ওয়ার অ্যাগেন রিপিটেড বাই মালিক কাফুর ইন 1309। 1309-তে মালিক কাফুর আবার দেখা যাচ্ছে যে পরবর্তী সময়ে এদের আবার ইনভেড করছেন, আক্রমণ করছেন, অ্যান্ড রামচন্দ্র অ্যাগেন সাবমিটেড টু দ্য ইনভেডার, এবং রামচন্দ্র আবার সেই এই মালিক কাফুরের কাছে পরাজয় স্বীকার করে নিচ্ছেন। আফটার হিজ ডেথ, অর্থাৎ এই রামচন্দ্রের মৃত্যুর পরে, হিজ সান ইন ল হরপাল রিভল্টেড এগেন্স্ট দ্য মুসলিম সুলতান ইন 1318, অর্থাৎ 1318 সালে মুসলিম সুলতানের এগেনস্টে এই রাজা রামচন্দ্রের মৃত্যুর পর তার জামাতা হরপাল, সেই হরপাল কিন্তু প্রতিবাদ করছেন মুসলিম শাসকদের বিরুদ্ধে, কিন্তু তিনি পরাজিত হয়েছেন, হ্যাঁ, এবং পরাজিত হয়েছেন, পরবর্তী সময়ে তারও প্রাণ গেছে। দিস ওয়াজ দ্য মিজারেবল এন্ড অফ দিস দেবগিরি ডাইনাস্টি, এবং এই দিল্লির সুলতানিদের জন্যই কিন্তু দক্ষিণ ভারতের যে দেবগিরিতে প্রতিষ্ঠিত যে যাদব সাম্রাজ্য, সেটাকে আমরা ধীরে ধীরে পতনের মুখে যেতে দেখেছি। Ramchandra, like other Yadava rulers, was a patron of art and literature. In his court, the celebrated Sanskrit author Hemadri or Hemadpanta, মনে রাখবে বিখ্যাত সংস্কৃত লেখক বা পণ্ডিত হেমাদ্রি বা হেমদপন্ত, তিনি কিন্তু এই রাজা রামচন্দ্রের একজন মন্ত্রী হিসেবে কিন্তু কাজ করেছেন। চতুর্বর্গ চিন্তামণি ওয়াজ হিজ এনসাইক্লোপিডিক সংস্কৃত ওয়ার্ক, অর্থাৎ সংস্কৃত ভাষায় যে এনসাইক্লোপিডিয়া রচিত হয়েছিল, যেটার নাম ছিল চতুর্বর্গ চিন্তামণি, সেটা রচনা করেছিলেন কিন্তু হেমাদ্রি বা হেমদপন্ত। ওকে না? হেমদপন্তর আরও একটা গুরুত্বপূর্ণ মোদি স্ক্রিপ্ট যেটা, সেটা কিন্তু তিনি রচনা করেছিলেন। মারাঠি যে
রাইটিং স্কিল যেটা, সেটা কিন্তু মোদি স্ক্রিপ্ট তিনি ইন্ট্রোডিউস করেছিলেন ফ্রম সিলন অ্যান্ড হ্যাজ লেফট সাম ভ্যালুয়েবল হিস্টোরিক্যাল স্কেচেস অফ দ্য ইয়াদওয়া ডাইনেস্টি। ঠিক আছে, ওকে, বেশ। তাহলে এখানে আমরা দেখে নিলাম যে যাদব রাজবংশের ইতিহাস। এবার চলে এসো কাকাতিয়া ডাইনেস্টি সম্পর্কে আমরা দেখি। কাকাতিয়া ডাইনেস্টির যে গুরুত্বপূর্ণ সময়কাল, সেই গুরুত্বপূর্ণ সময়কালকে আমরা ধরে নিচ্ছি যে 1163 থেকে 1323 পর্যন্ত কাকাতিয়া সাম্রাজ্য একটা বিরাট বড় ছাপ এই ভারতের ইতিহাসে রেখেছিল। দ্য কাকাতিয়াস ওয়্যার আ নোন ইন্ডিজিনিয়াস অন্ধ্রা পাওয়ার। যেমন করে আমরা যখন প্রাচীন ভারতে পড়েছিলাম তখন আমরা দেখেছি যে সাতবাহন সাম্রাজ্য যারা কিনা অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র ছিল, ঠিক তেমনি করে এই কাকাতিয়ারাও কিন্তু অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের ইন্ডিজিনাস আদি নিবাসী বা স্থানেরই মানুষ। এই কাকাতিয়াদের নাম কাকাতিয়া সাম্রাজ্য হয়েছে কেন? কারণ এই সাম্রাজ্যের লোকেরা দেবী কাকাতিকে পূজা করতেন, ঠিক আছে না? তো কাকাতি দেবীকে পূজা করার জন্য তাদের বংশের নাম হয়ে গেছে কাকাতিয়াস, ওকে না? চলো, the Kakatiyas shaped the identity of the Andhras by establishing a consolidated political and cultural authority over the whole Telugu speaking region. যে সম্পূর্ণ তেলুগু ভাষাভাষীর যে অঞ্চল ছিল, সেই সম্পূর্ণ তেলুগু ভাষাভাষী অঞ্চলগুলোকে কনসোলিডেট করে তারা কিন্তু একটা অন্ধ্র শক্তিকে প্রতিষ্ঠা করেছিল এই কাকাতীয় সাম্রাজ্যের মাধ্যমে। আমরা যখন সেই বাহুবলী সিনেমাটা দেখি, বাহুবলী সিনেমাতে আমরা কি দেখেছি? মাহিষ্মতি সাম্রাজ্য, আর সেই মাহিষ্মতি সাম্রাজ্যতে কাকতিয়াসদের সম্পর্কে কিন্তু আমরা দেখেছি। তো যদিও সেটা সিনেমা ছিল, এই বংশের সঙ্গে তাদের কোনো রিলেশন আছে কিনা সেটা আমার পক্ষে বলা কিন্তু সম্ভব নয়, কারণ কাকাতিয়াস সাম্রাজ্যদের মধ্যে আমরা ভাল্লাল দেব বা বাহুবলীর নাম কিন্তু পাই না। সেটা একটা কাল্পনিক কিছু ব্যাপার স্যাপার হতে পারে, এটা আলাদা প্রসঙ্গ। চলে এসে এবার ইনিশিয়ালি দে ওয়ার দ্য ফিউডেটারিজ অফ দ্য ওয়েস্টার্ন চালুক্য অফ কল্যাণ। দেখতে পাচ্ছ যে এরাও কিন্তু সেই একইভাবে ওয়েস্টার্ন চালুক্য, যে কল্যাণীর যে চালুক্য, তাদের কিন্তু ফিউডেটারিজ ছিল এই কাকাতিয়াসরা, ওকে না? দে রুলড ওভার এ স্মল রিজন নিয়ার ওয়ারাঙ্গল। ওয়ারাঙ্গলের কাছে তারা ছোট্ট একটা জায়গায় তাদের শাসন কার্য চালাতো। The dynasty witnessed powerful rulers such as গণপতি দেব and রুদ্রমা দেবী। গণপতি দেব এবং রানী রুদ্রমা দেবী এইরকম গুরুত্বপূর্ণ শাসক এই রাজবংশকে কিন্তু শাসন করেছেন। দ্য কাকাতিয়াস অলসো ওয়ারশিপড স্বয়ম্ভু। দেখো, এই কাকাতিয়ারা মানে কাকাতি দেবীরও যেমন পূজা করতেন, যেটাকে মা কালীর সঙ্গে তুলনা করা যেতে পারে, এবং তৎসহ তারা কিন্তু স্বয়ম্ভু অর্থাৎ ভগবান শিবেরও কিন্তু তারা উপাসক ছিলেন। The epigraphs further state that initially the Kakatiyas were of some Ratha or Rashtrakuta family and consequently চতুর্ধ কুলাজ অর শূদ্রাজ। যেহেতু কাকাতিয়াসদের সঙ্গে রাষ্ট্রকূট ফ্যামিলির একটা রিলেশন ছিল, আর রাষ্ট্রকূটদেরকে যেহেতু মনে করা হতো শূদ্র কমিউনিটি থেকে তারা বিলং করে, তাদেরকেও সেই শূদ্র কমিউনিটির সঙ্গে রিলেট করার চেষ্টা করেছেন কোনো ঐতিহাসিক। During the 9th and 10th century, they were subordinates of the Rashtrakutas. অর্থাৎ নবম এবং দশম শতক যখন আমরা দেখব, তখন দেখব এই কাকাতিয়ারা রাষ্ট্রকূটদের সাবঅর্ডিনেট ছিল। After the defeat of the Rashtrakuta power by the western Chalukyas of কল্যাণী, যখন কল্যাণীর চালুক্য বংশ যখন রাষ্ট্রকূটদের পরাজিত করল, তখন কাকাতিয়ারা এই চালুক্যদের ফিউডেটারি হিসাবে পরিণত, এবং ফিউডেটারি বলতে পারি, আবার মহামণ্ডলেশ্বরও বলতে পারি। অর্থাৎ সেই সময়কাল দেখো, সেন্ট্রাল যে পাওয়ার থাকতো একটা রাজবংশের হাতে, কিন্তু তাদের যে প্রাদেশিক শাসন তো একার জন্য চালানো সম্ভব নয়। এই প্রাদেশিক শাসনগুলো ছোট ছোট সামন্ত রাজারা দেখভাল করত। সেই সমস্ত সামন্ত রাজাদের উপাধি দেওয়া হতো মহামণ্ডলেশ্বর। তো এই প্রথমত এই কাকাতিয়ারা রাষ্ট্রকূটদের সাবঅর্ডিনেট ছিল, রাষ্ট্রকূটদের সামন্ত ছিল, এবং রাষ্ট্রকূটদের যখন কল্যাণীর চালুক্যরা পরাজিত করলো, তখন পরবর্তী সময় দেখা গেল যে নাকি কাকাতীয়রাও সেই কল্যাণীদের ফিউডার হিসাবে বা মহামণ্ডলেশ্বর হিসেবে কাজ করতে শুরু করলো, ঠিক আছে না? It was the Prula II who founded the Kakatiya dynasty as a sovereign dynasty.
আমরা দেখব এই সাম্রাজ্যে একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে বেটারাজ, ঠিক আছে। বেটারাজ কিন্তু এই কাকাতিয়া ডাইনেস্টিটাকে প্রতিষ্ঠা করছেন, কিন্তু বেটারাজকে আমরা অ্যাকচুয়াল এই বংশের ফাউন্ডার বলবো না। তার কারণ হচ্ছে যে বেতারাজ তখন কিন্তু সভরেন নন, অর্থাৎ বেতারাজ তখন চালুক্যদের অধীনে রয়েছেন। তো যেহেতু চালুক্যদের অধীনে একজন সামন্ত রাজা হিসেবে বেতারাজ রয়েছেন, তাই বেতারাজকে কিন্তু আমরা প্রকৃত এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলবো না, আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলবো যে প্রলা সেকেন্ডকে, অর্থাৎ দ্বিতীয় প্রলাকে আমরা কাকাতিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বলবো। কেন? কারণ এই প্রহ্লাদ সেকেন্ড ইনিই ছিলেন প্রথম সভরেন কিং, অর্থাৎ প্রথম সার্বভৌম রাজা, অর্থাৎ সমস্ত চালুক্যদের প্রভাবহীন হয়ে চালুক্যদের সমস্ত কিছুকে তছনছ করে দিয়ে নিজে সার্বভৌম রাজা হিসাবে কিন্তু প্রহ্লাদ সেকেন্ড প্রথম আমরা সেই শাসককে দেখি। তাই বেটারাজকে আমরা প্রকৃত শাসক না বলে প্রহ্লাদ রাজকে প্রকৃত শাসক আমরা বলে থাকবো, ওকে না? আচ্ছা, এবার চলো। Also, Prahlad II was the founder of Kakatiya family and as he stated independence and started sovereign rule, যেটা বললাম সেই কথাই এখানে লেখা রয়েছে। চলো এবার দেখে নিই আমরা ইম্পর্টেন্ট রুলার্সদের। তো একটু আগেই বললাম বেতারাজ, সেই বেতারাজ দ্য ফার্স্ট যিনি কিনা এই ডাইনাস্টির ফাউন্ডার, কিন্তু তিনি ছিলেন কাদের? চালুক্যদের ফিউডেটারি। দেখো, রুলড অ্যাজ ফিউডেটারি চিফ অফ কল্যাণীজ অফ চালুক্যর কল্যাণীদের ফিউডেটারি হিসেবে তিনি কাজ করেছেন। সেইট হিজ ক্যাপিটাল অ্যাট কোরাবি, তিনি কোরাবিতে তার রাজধানী স্থাপন করছেন। এবং তিনি এই বেতারাজ তার যে পুত্র পোলারাজ প্রথম, অর্থাৎ প্রথম প্রলারাজ, তিনি কিন্তু এই বংশের মানে শাসন কার্য গ্রহণ করছেন বেটারাজের পরে। তাহলে রুলড অ্যাজ আ ফিউডেটারি অফ কল্যাণী চালুক্যস, হি ওয়াজ দ্য ফলোয়ার অফ শিবা অ্যান্ড নোন অ্যাজ অরি গজকেশ্বরী। তাহলে আয়ার গজকেশ্বরী, ঠিক আছে না? প্রহ্লাদ দ্বিতীয়র যে উপাধি, তার উপাধি হচ্ছে আয়ার গজকেশ্বরী। হি বিল্ড কেশরী তৎকাম, তিনি কেশরী তৎকাম প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাকওয়ার্ড হেরিডিটারি ক্লেমস অ্যান্ড আনুমাকোন্ডা বিষয়া ফ্রম সোমেশ্বরা অফ কল্যাণী চালুক্যস, ঠিক আছে। তিনি পৈতৃক সম্পত্তি হিসেবে তিনি কিন্তু এই সোমেশ্বর অফ কল্যাণী চালুক্যদের থেকে কিন্তু এই অনুমাকোন্ডা বিষয়া মানে একটা ডিস্ট্রিক্ট, অর্থাৎ অনুমাকোন্ডা জেলাকে তিনি তার সাম্রাজ্যের জন্য দাবি করেছিলেন। ওকে, চলো, এগুলো কোনোটাই গুরুত্বপূর্ণ নয় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু যেহেতু আমরা ইতিহাস পড়ছি, তো ইতিহাসের প্রত্যেকটা ইনফরমেশন আমাদের ব্রেনে যাতে একবার করে ঢোকে, এজন্যেই কিন্তু আমি এগুলোকে তোমাদেরকে ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি। আদারওয়াইজ এখান থেকে কখনো বিসিএসএ কোয়েশ্চেন আসেনি এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে না? ওকে, এবার চলো বেটারাজ সেকেন্ড। তো বেটারাজ সেকেন্ডও কিন্তু দেখা যাচ্ছে যে কল্যাণী চালুক্যদের ফিউডেটারি হিসাবে শাসন কাজ করছেন এবং বিল্ট অ্যান এনার্মাস ট্যাঙ্ক অ্যাট অনুমাকোন্ডা। তাহলে তার পিতা, অর্থাৎ বেটারাজের পিতা যে পোলারাজ যে প্রথম, তিনি যে অনুমাকোন্ডা জেলাটিকে নিয়েছিলেন চালুক্যদের কাছ থেকে, এবং সেখানে তিনি একটা বিরাট একটা ট্যাঙ্ক মানে জলাশয় খনন করছেন। এরপর চলে এসো বেটারাজ দ্বিতীয়র পরে চলে এসো প্রহ্লাদ সেকেন্ড। এই প্রহ্লাদ সেকেন্ড ইনি হচ্ছেন, হি ওয়াজ দ্য ফার্স্ট সভরেন রুলার অফ দি ডাইনেস্টি। এই ডাইনেস্টির প্রথম সার্বভৌম রাজা কিন্তু প্রহ্লাদ সেকেন্ড। হেন্স আমরা বলতে পারি যে হি ওয়াজ দ্য অ্যাকচুয়াল ফাউন্ডার অফ দিস ডাইনেস্টি। ওকে, এরপর চলে এসো রুদ্রদেব। হিজ নেম ইজ স্টেটেড অন দ্য পপুলার ইনস্ক্রিপশনস ইন দ্য রুদ্রেশ্বর টেম্পল অ্যাট অনুমাকোন্ডায় যে রুদ্রেশ্বর টেম্পল রয়েছে, সেখানে যে লিপি রয়েছে, সেই লিপিতে কিন্তু আমরা তার নাম সম্পর্কে জানতে পাচ্ছি। হি ওয়াজ এ সাপোর্টার অফ আর্ট, লিটারেচার অ্যান্ড অথার্ড অফ নীতিসার ইন সংস্কৃত। বলা হচ্ছে যে তিনি সংস্কৃত ভাষায় নীতিসার নামক গ্রন্থ রচনা করেছিলেন। বিল্ট দ্য গ্র্যান্ড রুদ্রেশ্বর টেম্পল অ্যান্ড হানামাকোন্ডায় তিনি বিরাট রুদ্রেশ্বর মন্দির স্থাপন করেছিলেন। এরপর চলে এসো মহাদেবা। সাকসিডেড হিজ ব্রাদার রুদ্রদেবা বাট অনলি ফর 3 years, অর্থাৎ রুদ্রদেবের পর রুদ্রদেবের ভাই তিনি ছিলেন মহাদেব, তিনি সিংহাসনে বসলেন, কিন্তু মাত্র 3 বছর তিনি শাসন কার্য চালিয়েছিলেন। হি ডায়েড হোয়াইল
besieging the Yadava capital Devagiri. ওকে, অর্থাৎ যে যাদবদের যে দেবগিরি ক্যাপিটাল ছিল না, সেই ক্যাপিটালকে বিসিজ করার জন্যে বা বিসিজ করার সময়, জয় করার সময় তিনি কিন্তু মৃত্যুবরণ করেন বা তার সেই সময় কোনো একটা যুদ্ধে তার মৃত্যু হয়। এরপর চলে এসো খুব গুরুত্বপূর্ণ একজন রাজা, অর্থাৎ এই কাকতীয় ডাইনাস্টির, তিনি হলেন গণপতি দেব। তো গণপতি দেব was the most famous among all Kakatiyas and ruled for a long time. অর্থাৎ এই কাকতিয়াসদের মধ্যে গুরুত্বপূর্ণ যিনি শাসক তিনি হচ্ছেন গণপতি দেব। দ্য ফেমাস পোয়েট তিক্কানা সৌম্যাজি হু ওয়াজ হিজ কোর্ট পোয়েট, এই তিক্কানা সৌম্যাজি তিনি ছিলেন এই গণপতি দেবের রাজকবি বা সভাকবি। অ্যাজিউম দ্য টাইটেল অফ রাজাজ্ঞা কেশর, ঠিক আছে না, রাজা গজকেশরী, অর্থাৎ রাজ্য গজকেশরী বা রায়া গজকেশরী, ঠিক আছে না। রায়া গজকেশরী কার উপাধি ছিল না, গণপতি দেবের উপাধি ছিল। হি ওয়াজ আ সাপোর্টার অফ ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড ইস্যুড অভয়া শাসনম অ্যাট মোটুপল্লী পোর্ট, ঠিক আছে। ওকে, এরপর আসো রানী রুদ্রমা দেবী। রুদ্রমা দেবী ওয়াজ দ্য ডটার অফ গণপতি দেব, এই গণপতি দেবের কন্যা ছিলেন রানী রুদ্রমা দেবী। ওকে, শি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ামেন রুলার অফ দ্য কাকতীয় ডাইনাস্টি অ্যান্ড অন্ধ্রা। মানে রানী রুদ্রমা দেবী শুধুমাত্র কাকাতিয়া ডাইনাস্টিরই প্রথম মহিলা শাসক ছিলেন তা নয়, সমগ্র অন্ধ্রের ইতিহাসে তিনি ছিলেন প্রথম মহিলা শাসক। During her reign, Italian traveler Marco Polo visited মোটুপল্লী পোর্ট। অর্থাৎ খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে যে ইটালিয়ান ট্রাভেলার মার্কো পোলো তিনি যখন ভারত ভ্রমণ করছেন, তিনি যখন মোটুপল্লী পোর্টে আসছেন, তখন এই সাউথ ইন্ডিয়াতে গুরুত্বপূর্ণ যে রাজবংশ রাজত্ব করছে সেটা হচ্ছে কাকাতিয়া সাম্রাজ্য, এবং তার রানী ছিলেন, তার শাসক ছিলেন রানী রুদ্রমা দেবী। ওকে, চলো এরপর প্রতাপরুদ্র। হি ওয়াজ দ্য সান অফ রানী রুদ্রমা দেবীর ডটার, অর্থাৎ প্রতাপরুদ্র ছিলেন রানী রুদ্রমা দেবীর নাতি ছেলে। ওকে, রুদ্রমা দেবীর কন্যার পুত্র ছিলেন প্রতাপরুদ্র। According to the Pralaya Nayaka Prataparudra copper plate inscriptions, Prataparudra could not tolerate the humiliation and defeat against Ghiyasuddin Tughlaq. বলছে যে তিনি মুসলিম যে শাসন, অর্থাৎ এই যে গিয়াসুদ্দিন তুগলক দাস বংশের যে সমস্ত সুলতানি শাসন, সেই সমস্ত শাসনকে তিনি টলারেট করতেন না, কখনোই সহ্য করতেন না, এবং তাদের অপমানগুলোকে সহ্য করতেন না। তো তিনি এই গিয়াসুদ্দিন তুগলকের হাতে কিন্তু ডিফিট হয়েছেন। সো হি কমিটেড সুইসাইড অন দ্য ব্যাঙ্কস অফ রিভার নর্মদা, এবং যেহেতু তিনি গিয়াসুদ্দিন তুগলকের কাছে পরাজিত হয়েছিলেন, তাই সেই তার বীরত্বের পরাজয় ঘটে যাওয়ার কারণে তিনি নর্মদা নদীর তীরে কিন্তু সুইসাইড করেছিলেন, অর্থাৎ আত্মহনন করেছিলেন। ওকে, তো এবার আমরা কাকতীয় রাজবংশের গুরুত্বপূর্ণ রাজাদের সম্পর্কে কিছুটা জানলাম। মনে রাখবে, এর থেকে বেশি আর জানার প্রয়োজন নেই। যদিও সাউথ ইন্ডিয়াকে এতটা গুরুত্ব দিয়ে কোনো শিক্ষক পড়াননি, তবু আমি পড়িয়ে দিচ্ছি একটাই কারণ, যে ইতিহাসের যে ঘটনা, ইতিহাস যখন আমরা পড়ছি তো কিছু ঘটনা আমাদের মাথায় থাকা দরকার, যেটা কিনা আমাদের নিজেদের জ্ঞানবর্ধনের কাজে বিশেষভাবে উপকার করবে। চলো, কাকতীয়দের সময় আর্কিটেকচারের কথা যদি বলি, স্থাপত্যের কথা যদি বলি, তাহলে বলবো দেয়ার টেম্পল আর্কিটেকচার রিফ্লেক্টস গ্রেট সফিস্টিকেশন, অর্থাৎ খুব জটিলতার সঙ্গে তাদের এই আর্কিটেকচারগুলোকে প্রপাউন্ড করা হতো। The 1000-pillared temple is a landmark in the evolution of the Kakatiya architectural style. বুঝতে পারছো, 1000 পিলার টেম্পল, একটা টেম্পলের মধ্যে হাজারখানা স্তম্ভ রয়েছে, হাজারখানা পিলার রয়েছে। হেন্স এটা একটা অবশ্যই ল্যান্ডমার্ক এভলিউশন ছিল এই কাকতীয়দের আর্কিটেকচারের মধ্যে। দ্য গ্রেট রুদ্রেশ্বর টেম্পল ওয়াজ বিল্ট বাই রিচারালা রুদ্র দ্বারা প্রতিষ্ঠিত যে রুদ্রেশ্বর টেম্পল, দ্য কমান্ডার ইন চিফ অফ গণপতি দেবের যিনি কমান্ডার ইন চিফ ছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে রেচারালা রুদ্র, এবং তিনি প্রতিষ্ঠা করেছিলেন রুদ্রেশ্বর টেম্পল। দ্য আর্কিটেক্টস ইউজড গ্রানাইট
and sandstone in the main structure and used bricks and lime in the construction of superstructure. Okay, চলো তাহলে তারা কি কি ব্যবহার করতেন এখানে আমরা দেখে নিলাম। they used black granite for pillars and decoration, ডেকোরেশনের জন্য প্ল্যান মানে পিলার্স তৈরি করার জন্য তারা কি করতো না, গ্রানাইট পাথর ব্যবহার করতো। the Gomateshwar temple at Manthani, the Erakeshwar and the Nameshwar temples at Pillalamari and the temple at Naguladu are the classic of the Kakatiya style of architecture. The temples of Nondigonda and Narasimha temple at Parivela near Nalgonda contain richly decorated mandapa, pillars and ceilings. ঠিক আছে না, মণ্ডপা পিলার্স অ্যান্ড সিলিংস। মণ্ডপা পিলার বলতে যেখানে আমরা মণ্ডপ সম্পর্কে আমরা বুঝি যেখানে আমাদের আরাধ্যা দেবী বা দেবতাকে প্রতিষ্ঠান করি, তো মণ্ডপা মানে পিলার থাকবে, পিলারের উপরে চাঁদোয়া টানানো থাকবে, মানে সুন্দর একটা, যেটা আমরা কোনো একটা মন্দিরের ভেতরে প্রবেশ করলে যে সিনারি দেখতে পারি সেটাকে আমরা মণ্ডপ বলে থাকি। ওকে, চলো এবার কাকতীয়দের পেন্টিংস সম্পর্কে কিছু বলা হচ্ছে। দ্য কাকাতিয়া ইজ অলসো সাপোর্টেড টু দ্য art of painting. The traces of painting are found on ceilings of the pillared halls of the temples at Ghanpur and Palampet. Also, the damaged painting of the churning of the milk ocean found on the ceiling of the Sabha Mandapa under the Namavara temple at Pillalamari. These are good examples of their painting skill. ওকে, কাকতীয়দের লিটারেচারের কথা যদি বলতে হয় তাহলে এখানে আমি অথরদের নাম লিখেছি প্রথমে, তারপর তাদের ফেমাস বুকের কথা লিখেছি। যেমন বিদ্যানন্দের বইয়ের নাম হচ্ছে প্রতাপরুদ্র ভূষণা। তারপরে দেখো জয়প সেনানী তার রচিত গ্রন্থের নাম হচ্ছে নৃত্য রাতানৌলি অথবা গীতার রত্নাবলী। মন্ত্রী ভাস্কর রামায়ণ, তারপর গুণাবুদ্ধ রেড্ডির রঙ্গনাথ রামায়ণম, তারপরে তুমি দেখতে পাচ্ছ পালিকুরিকির সোমনাথের বাসবা পুরাণম অথবা পণ্ডিতার্ধ্য চরিতা। অ্যাকচুয়ালি দেখো সাউথ ইন্ডিয়ান নামগুলো আমার কেন যেন হয় আমি ভালো করে প্রোনাউন্স করতে পারি না, এটা আমার একটা সমস্যা। এর জন্য আমি আগেও যখন তোমাদের সাউথ ইন্ডিয়ান ওই সঙ্গমের স্টেজ যখন পড়িয়েছি তখন কিন্তু আমি মানে তোমাদের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছি যে এই নামগুলো আমার মুখে কেমন যেন আর্টিকুলেট হতে চায় না। সেই নামগুলো যদি মুখ থেকে ভুল প্রোনাউন্সিয়েশনও হয়ে যায় তোমরা সেগুলোকে একটু ম্যানেজ করে নিবে, ঠিক আছে? ওকে, নাও লুক এট দ্য কদম্ব ডাইনাস্টি। এবার আমরা দেখতে পাচ্ছি কদম্ব ডাইনাস্টি। তো কদম্ব ডাইনাস্টিতে সেভাবে আমাদের পার্টিকুলারলি কোনো শাসককে সেভাবে দেখানোর নেই, কারণ কদম্ব ডাইনাস্টির শাসকদের সম্পর্কে ইন ডিটেলসে অবশ্যই পড়া যেতে পারে, বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে আমাদের বই পুস্তকে, কিন্তু যতটুকুন ইম্পর্টেন্ট এই বংশ সম্পর্কে সেখানে আমি পয়েন্ট বাই পয়েন্ট করে রেখেছি। এই পয়েন্টগুলোকে জাস্ট পড়ে নিলে আমাদের ব্রেনে যদি সেট থাকে অবশ্যই আমরা কিছু না কিছু এখান থেকে লিখতে পারবো। ওকে, দেখো Brahman Mayur Sharma established the Kadamba dynasty in 345 AD. 345 খ্রিস্টাব্দে কিন্তু ব্রাহ্মণ ময়ূর শর্মা অর্থাৎ একজন ব্রাহ্মণ ময়ূর শর্মা তিনি এই কদম্ব ডাইনাস্টিকে প্রতিষ্ঠা করছেন। তার এই বংশ প্রতিষ্ঠার পেছনে একটি কারণ আছে, সেই কারণটি এখানে বলা হয়েছে যে ইট ইজ সেড দ্যাট ময়ূর শর্মা কেম টু রিসিভ এডুকেশন অ্যাট কাঁচি। ময়ূর শর্মা একজন ব্রাহ্মণ, সে কাঁচিতে এসেছিল শিক্ষা গ্রহণ করার জন্যে, বাট হি ওয়াজ ইনসাল্টেড বাই সাম পল্লবা অফিসিয়ালস, কিন্তু তিনি পল্লব রাজবংশের কিছু অফিসিয়ালসদের দ্বারা ইনসাল্ট হয়েছিলেন এবং সেটার রিভেঞ্জে অর্থাৎ সেটাকে প্রতিরোধ করার জন্য বা সেটাকে প্রতিবাদ করার জন্যে তিনি একটি মিলিটারি প্রফেশনকে টুক আপ করেছিলেন, অর্থাৎ তিনি মিলিটারি প্রফেশন নিতে শুরু করেছিলেন, তার প্রফেশনটাকে মিলিটারি করে ফেলেছিলেন, অর্থাৎ মিলিটারি প্রশিক্ষিত হয়েছিলেন এবং সেই পল্লব অফিসিয়ালসদেরকে তিনি পরাজিত করেছিলেন। অ্যান্ড দেন পল্লবস রিকগনাইজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ময়ূর শর্মা, এবং তিনি সেই পল্লবদেরকে যখন পরাজিত করলেন তখন পল্লবেরা এই ময়ূর শর্মাকে ইন্ডিপেন্ডেন্ট শাসক হিসাবে কিন্তু স্বীকৃতি দিয়েছিল। হিজ ক্যাপিটাল ওয়াজ বনবাসী ইন কর্ণাটকা। কর্ণাটকার বনবাসী নামক এলাকায় এলাকাটাই ছিল তার রাজধানী।
দ্য কদম্ব কিংস কল্ড দেমসেলভস ধর্ম মহারাজাস, অর্থাৎ ধর্ম মহারাজা বলে নিজেদেরকে দাবি করতো তারা। অ্যান্ড অ্যান অ্যাবসলিউট অটোনমি ওয়াজ ফর্মড বাই দ্য কদম্বাস, এবং কদম্বদের দ্বারা একটা সম্পূর্ণ অটোনমি মানে স্বতন্ত্র বা স্বশাসন কিন্তু তারা প্রতিষ্ঠা করেছিল। কঙ্গবর্ম, দ্য সাকসেসর অফ ময়ূর শর্মা, ওয়াজ ডিফিটেড বাই বোকাটোকা কিং পৃথ্বীসেনা, হু হ্যাড টু ফাইট দ্য বোকাটোকা মাইট টু প্রোটেক্ট কুন্তল। অর্থাৎ এই ময়ূর শর্মার পরে যিনি সিংহাসনে বসেছিলেন তিনি হচ্ছেন কঙ্গবর্মা। আর সেই কঙ্গবর্মা তিনি বকাটকদের হাত থেকে তার সীমানার বা তার সাম্রাজ্যের যে কুন্তল প্রদেশ, সেই কুন্তল প্রদেশকে রক্ষা করার জন্য কিন্তু বকাটক রাজ পৃথ্বীসেনের সঙ্গে যুদ্ধ করেছিলেন, যদিও তিনি সেই যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এরপর আমরা একজন শাসকের কথা জানতে পারি যিনি হলেন কাকুস্থবর্মা। এই কাকুস্থবর্মা হু ওয়াজ দ্য মোস্ট ফেরোশিয়াস অ্যান্ড পাওয়ারফুল রুলার অফ দিস কিংডম। এই কদম্ব ডাইনাস্টির যে মানে বিখ্যাত ভয়ঙ্কর রৌদ্র প্রতাপ একজন রাজা ছিলেন তিনি হচ্ছেন এই কাকুস্থবর্মা। He maintained marital relations with even imperial Guptas of the north, মানে উত্তর গুপ্ত সাম্রাজ্যের সঙ্গে, গুপ্ত সাম্রাজ্যের যে উত্তর দিকে যারা শাসন কার্য চালাচ্ছিল তাদের সঙ্গে কিন্তু এ বৈবাহিক সূত্র স্থাপন করে চলতো। অ্যাকর্ডিং টু দ্য তালুগুন্ডা ইনস্ক্রিপশন, যেটা কিনা তালুগুন্ডা ইনস্ক্রিপশন থেকে জানা যাচ্ছে। One of his daughters was married to কুমারগুপ্তার son স্কন্দগুপ্তা, এবং বলা হচ্ছে যে তিনি কুমারগুপ্তর পুত্র স্কন্দগুপ্তের সঙ্গে তার কোনো একটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন। হিজ আদার ডটার ওয়াজ ম্যারিড টু বকাটোকা কিং নরেন্দ্র সেন, এবং দেখা যাচ্ছে তিনি বকাটক রাজের কন্যা বকাটক রাজের বকাটক রাজ নরেন্দ্র সেনের সঙ্গে কিন্তু তার অন্য একটি মেয়েকে বিয়ে দিচ্ছেন। ঠিক আছে না? দ্য গ্রেট পোয়েট কালিদাস হ্যাড ভিজিটেড হিজ কোর্ট, এবং মহাকবি কালিদাস কিন্তু এই কদম্ব রাজবংশের অর্থাৎ কুকুস্থ বর্মনের কিন্তু রাজসভায় ভ্রমণ করেছেন। ওকে, আচ্ছা, গুপ্ত যুগের কবি মহাকবি কালিদাস এটা আমরা জানি। চলো, আফটার কুকুস্থ বর্মন অনলি রবি বর্মা who came to the throne in 485 AD was able to build upon the kingdom. His rule was marked by a series of clashes within the family and also against the Pallavas and the Gangas. অর্থাৎ এই কুকুস্থ বর্মনের পরে রবি বর্মা যিনি সিংহাসনে বসলেন 485 এডিতে, কিন্তু সিংহাসনে বসে তিনি শান্তি পাননি। তিনি তার নিজের সাম্রাজ্যের নিজের বংশের লোকেদের সঙ্গে, তাছাড়াও পল্লব এবং গঙ্গাদের সঙ্গে, গঙ্গা রাজবংশ এবং পল্লব রাজবংশের সঙ্গে কিন্তু তাকে বিবাদে জড়িয়ে পড়তে হয়েছে বারবার। He is also credited with a victory against the Bokatokas, কিন্তু তিনি বকাটকদের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করেছেন, সেখানে জয় হাসিল করেছেন। হুইচ এক্সটেন্ডেড হিজ কিংডম অ্যাজ ফার নর্থ অ্যাজ দ্য নর্মদা রিভার, অর্থাৎ তার সাম্রাজ্য উত্তরে নর্মদা নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে। The cracks of their kingdom essentially consisted of most of Karnataka, Goa and southern areas of present-day Madhya Pradesh. আমরা একটু আগেই দেখে এসেছি যে এই তোমার কদম্বরা কোথায় শাসন করছে, সেই ম্যাপটা দেখেছি আমরা। চলো, The successors of ময়ূর শর্মা took to the name Burma to indicate their ক্ষত্রিয় স্ট্যাটাস। যেহেতু ময়ূর শর্মা একজন ব্রাহ্মণ ছিলেন, তাই ময়ূর শর্মা যখন রাজ বংশ প্রতিষ্ঠা করলেন, তো রাজার কাজ তো ব্রাহ্মণের কাজ নয়, রাজার কাজ ক্ষত্রিয়ের কাজ বা ক্ষত্রিয়ের কাজ। তাই কিন্তু ময়ূর শর্মার পরবর্তী যে শাসকেরা কিন্তু এই কদম্ব সাম্রাজ্যে বা কদম্ব বংশে রাজত্ব করেছেন, তারা তাদের নামের পাশে বর্মা শব্দটি ইউজ করেছেন, কারণ বর্মা টাইটেলটা ছিল তৎকালীন সময়ে ক্ষত্রিয়দের ব্যবহার করা একটি উপাধি। প্রাকৃত had the status of an official language under the early Kadamba rulers. এই কদম্বদের যুগে প্রথম কদম্বদের শাসনকালে কিন্তু প্রাকৃত ভাষা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি পেয়েছিল। বাট বাই দ্য টাইম অফ কুকুস্থবর্মা, কিন্তু কুকুস্থবর্মার সময় থেকে সংস্কৃত কেম টু বি ইনক্রিজিংলি অ্যাডপ্টেড, সংস্কৃত ভাষাকে কিন্তু বিশেষভাবে গ্রহণ করে নেওয়া হয়েছিল। কন্নড়া টু অ্যাজুমিং গ্রেটার ইম্পর্টেন্স বাই দ্য 5th century AD, এবং পঞ্চম শতক আসতে আসতে দেখা গেল যে কন্নড়া ভাষা কিন্তু সংস্কৃতকে রিপ্লেস করছে, এবং এটা আমরা জানতে পারছি হালমিডি ইনস্ক্রিপশন থেকে।
এবার আমরা যদি বলি যে এদের অ্যাডমিনিস্ট্রেশনটা কেমন ছিল, তাহলে বলবো দ্য প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানা, তারপর দেখো স্টেওয়ার্ড অর্থাৎ ম্যানিভার্গেড আর সেক্রেটারি অফ কাউন্সিল, প্রাইভেট সেক্রেটারি অ্যান্ড আদার অফিসিয়ালস, তাদের নামগুলো ব্র্যাকেটে লেখা রয়েছে। দ্য আর্মি কনসিস্টেড অফ অফিসার্স লাইক জগদ্দল, দণ্ডনায়ক, সেনাপতি, এই সমস্ত র্যাঙ্ক ছিল আর্মিদের আর কি, আর্মি অফিসিয়ালসদের। দ্য কিংডম ওয়াজ ডিভাইডেড ইন্টু মন্ডলাস অর দেশা, ঠিক আছে না। এই কদম্ব ডাইনাস্টি যে পুরো ডাইনাস্টি সেটাকে মন্ডল অর্থাৎ প্রভিন্স বা প্রদেশ এবং দেশে বিভক্ত ছিল। আন্ডার এ মন্ডলা ওয়াজ বিষয়াস, এবং মন্ডলের আন্ডারে বিষয় ছিল, মানে বিষয় বলতে জেলা। আর টোটাল অফ 9 বিষয়া হ্যাভ বিন আইডেন্টিফাইড, এবং এখানে 9টা বিষয়া 9টা ডিস্ট্রিক্টকে আইডেন্টিফাই করা গেছে। আন্ডার আ বিষয়া ওয়ার মহাগ্রামস অ্যান্ড দশগ্রামস ছিল, অর্থাৎ একটা বিষয়ের আন্ডারে মহাগ্রামস বা দশগ্রামস যেগুলো ছিল। মহাগ্রাম হ্যাড মোর ভিলেজেস দ্যান দশগ্রামস, মহাগ্রামের কাছে দশগ্রামের থেকে, দেখো দশগ্রামস মানে হচ্ছে 10টা গ্রাম, মহাগ্রামস মানে 10-এর অধিক গ্রামস, ঠিক আছে না, গ্রাম মানে ভিলেজ। টোটাল 1/6 অফ ল্যান্ড প্রডিউস কালেক্টেড অ্যাজ ট্যাক্স, ট্যাক্স হিসাবে 1/6 নেওয়া হতো, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ ট্যাক্স হিসাবে দিতে হতো। যদি কোনো প্রজা 6 টাকা ইনকাম করতো, 1 টাকা তাকে ট্যাক্স হিসাবে দিয়ে দিতে হতো। ট্যাক্সেস ওয়ার কালেক্টেড হ্যাজ পারজুঙ্কা, এগুলো সব ট্যাক্সের নাম, হ্যাঁ, যেটা কিনা লেভন লোড, ঠিক আছে না। তারপর তুমি দেখতে পাচ্ছ বাদ্দারাভুলা, হ্যাঁ, বাদ্দারাভুলা যেটা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স অফ ফর রয়্যাল ফ্যামিলি। তারপর ছিল বিলকোড়া যেটা কিনা ছিল সেলস ট্যাক্স। তারপর ছিল কিরুকুলা যেটা ছিল ল্যান্ড ট্যাক্স। পান্য অর্থাৎ বিটল ট্যাক্স, ঠিক আছে না। অ্যান্ড আদার প্রফেশনাল ট্যাক্সেস অন ট্রেডস এটসেট্রা, এটা আমরা দেখতে পাই। এবার যদি আমি এই কদম্বদের রিলিজিয়ানের কথা বলি, তাহলে অবশ্যই বলবো যে তালাঙ্গুডার যে ইনস্ক্রিপশন সেখানে বলা হচ্ছে যে তারা কিন্তু লর্ড শিবের ভক্ত ছিল। অ্যান্ড হোয়াইল দ্য হালমিডি and Banavashi inscription start with an invocation of Lord Vishnu, আমরা দেখতে পাচ্ছি যে এই হালমিডি, বনবাসীর হালমিডি এবং তেলঙ্গানা, এই দুটো লিপিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই তালাগুন্ডার লিপি শুরু হচ্ছে ভগবান শিবকে ইনভোকেশন করে, অর্থাৎ ভগবান শিবের উপাসনা দিয়ে কিন্তু লিপি শুরু হচ্ছে। আবার যদি আমরা বনবাসীর হালিমিডি লিপি দেখি সেখানে আমরা দেখব লর্ড বিষ্ণু, ভগবান বিষ্ণুর উপাসনা করে লিপিটি শুরু হচ্ছে। The founder of the Kadamba kingdom by dynasty, Mayur Sharma, was a Brahmin by birth, but later his successors changed their surname to Burma to indicate their Kshatriya status. Okay, na? Some Kadamba kings like Krishna Varma performed the horse sacrifice that is called Ashwamedha Yajna, Yajna বা যজ্ঞ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কদম্ব বংশের একজন রাজা কৃষ্ণ বর্মা তিনি অশ্বমেধা যজ্ঞ করছেন। তার মানে ধরে নিতে হয় যে ধর্মের কথা যদি বলা হয় যে কদম্ব ডাইনেস্টি কমপ্লিটলি একটা হিন্দু ডাইনেস্টি ছিল, কারণ তার প্রতিষ্ঠাতা যিনি ময়ূর শর্মা তিনি নিজে একজন ব্রাহ্মণ। তো মধুকেশ্বর টেম্পল বিল্ড বাই কদম্বাস ইজ কনসিডার্ড অ্যাজ দেয়ার ফ্যামিলি ডেইটি, অর্থাৎ মধুকেশ্বর মন্দির কদম্ব ডাইনেস্টি তাদের ফ্যামিলি ডেইটি অর্থাৎ পারিবারিক পূজ্য দেবতা। মেনি রেকর্ডস লাইক দ্য কুডুলার Sirsi records speak of grants made by them to scholarly Brahmins as well as made to Buddhist bihars, অর্থাৎ কিনা সেই সময় দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ এবং বুদ্ধিস্ট বিহারের জন্য তারা কিন্তু বিভিন্নভাবে গ্র্যান্টস দিচ্ছেন, অর্থাৎ বিভিন্ন উপঢৌকন এই সমস্ত কিন্তু দিচ্ছেন, ব্রাহ্মণদেরকেও দিচ্ছেন, সাথে সাথে বুদ্ধিস্ট বিহারগুলোকেও কিন্তু তারা দিচ্ছেন। এবং এখান থেকেই প্রকাশ পায় যে তাদের মধ্যে ধর্মীয় যে সহনশীলতা সেটাও কিন্তু ছিল। The Kadambas also patronized Jainism. কদম্বরা জৈনিজমেরও পৃষ্ঠপোষক ছিল। Several of the later Kadamba kings adopted the Jainism and built numerous Jain basharis. Bashari means temple that are scattered around Banavashi, Belgaum, Mangalore and Goa. অর্থাৎ কদম্ব ডাইনেস্টি মূলত হিন্দু সাম্রাজ্য,
কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী কিছু কিছু কদম্ব শাসক তারা কিন্তু জৈন ধর্মকে গ্রহণ করছেন এবং তারা বিভিন্ন জৈন মন্দির স্থাপন করছেন, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বনবাসী, বেলগাম, ম্যাঙ্গালোর, গোয়া বিভিন্ন এলাকায়। দ্য কদম্ব ডাইনেস্টি ওয়াজ ফলোয়ার্স অফ বেদিক হিন্দুইজম। তার মানে এক কথায় বলতে গেলে বলা চলে যে কদম্ব ডাইনেস্টি বেদিক হিন্দু ধর্মের বা হিন্দুত্বের কিন্তু তারা পৃষ্ঠপোষক বা অনুসারী ছিলেন। তো এর সাথে সাথেই আমাদের শেষ হয়ে গেল অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এই পর্যন্ত শেষ হয়ে গেল। এর পরের যে লেকচার সিরিজগুলো আসবে সেখান থেকে আমরা সুলতানি যুগ থেকে কিন্তু আমাদের লেকচার শুরু করে দিব, আর মধ্যযুগের ভারত শেষ হওয়ার পরেই আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে প্রবেশ করব। তো যাই হোক, এর সাথে সাথে লেকচারটি শেষ হচ্ছে। তো লেকচার নাম্বার 20 এবং লেকচার নাম্বার 20A, অর্থাৎ লেকচার নাম্বার 20 এবং 20A একসাথে তোমরা দেখার চেষ্টা করবে এবং এদের একত্রিত নোট PDF আকারে দুটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, যেখান থেকে খুশি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ইট ইজ ইউর চয়েস। ওকে, তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যে কোনো ধরনের স্লিপ অফ টাং হতে পারে, মুখ থেকে অন্য কিছু বলা ভুল হয়ে যেতে পারে, সেগুলোকে একটু ধরিয়ে দিও, তাহলে আমি তোমাদের কমেন্টগুলোকে পিন করে রাখবো, যাতে পরবর্তী সময় যে সমস্ত ছেলেমেয়েরা দেখবে তারা যাতে ভুলটাকে সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে গিয়ে সবার আগে দেখে নিতে পারে। ওকে, সবাই খুব খুব ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।